সারা দেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচার, পোস্টালে ভোট দিচ্ছেন প্রবাসীরা। নির্বাচনে অযোগ্যই থাকছেন বিএনপির মঞ্জুরুল। 2 দশক পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে হযরত শাহজালালের মাজার জিয়ারতের পর কাল থেকে শুরু ভোটের প্রচারণা। দলীয় সিদ্ধান্তে চট্টগ্রাম 8 আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী নাসের। নরসিংদী 2 আসনে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন আমজাদ হোসেন। নিরাপত্তা হুমকি মোকাবেলায় সক্ষমতা ও প্রস্তুতি নিশ্চিতে চট্টগ্রাম বন্দরে অ্যান্টি টেরোরিজম মহড়া। আগামী দিনে নিরাপদ ব্যবসা বান্ধব বন্দর তৈরির আশ্বাস চেয়ারম্যানের। এবং 1.5 মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 77 টন চাল আমদানি। দেশের বাজারের তুলনায় 5 টাকা কমে বন্দরে 65 টাকায় বিক্রি। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন দলের প্রার্থী এবং তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দকে ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন প্রার্থীরা। তারই বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন 1,500-এর বেশি প্রার্থী। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। চট্টগ্রামে প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেন। কার্যক্রম দেখতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। We have been meeting with the election commissions, with the returning officer, with some of the political parties. We tried to meet as many interlocutors and NGOs, of course, and also just observe the process like we just did where the symbols were allocated. ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন হাঁস প্রতীক। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি পেয়েছেন দলীয় প্রতীক মাথাল। তারা যখন আমাকে দেখে, ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। সো এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। রাজশাহীতে জাতীয় পার্টির প্রার্থীকে প্রতীক বরাদ্দের সময় প্রতিবাদ জানান উপস্থিত জনতা। 91, 1996, 2001 সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। খুলনায় প্রতীক পেয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে কেউ নির্ধারিত সীমার অতিরিক্ত টাকা খরচ করছে কিনা তা নজরদারি করতে হবে। আজকে পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। মানে কোন প্রার্থী আচরণবিধি মেনেও যদি কারো বাড়িতে গণসংযোগে যায়, সেটা অভিযোগ আকারে অন্য প্রার্থীরা ফোন করলে কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা সতর্ক করা হচ্ছে, আপনাদের আচরণবিধি মেনে চলেন। ময়মনসিংহে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। প্রতীক বরাদ্দ শেষে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে নির্বাচনী প্রচার। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত ভূমিকা প্রত্যাশা করছেন প্রার্থীরা। প্রত্যয় দাস, এখন। বাংলাদেশ সময় বিকেল 5টা থেকে অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। 25শে জানুয়ারির মধ্যে ডাকবাক্সে ব্যালট জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশে বিদেশে নিবন্ধন করেছেন 15,33,000 ভোটার। নির্বাচনে ভোট দিতে একই খামে ব্যালট পেপার, গণভোটের পোস্টাল ব্যালট ও নির্দেশিকা গিয়েছে প্রবাসীদের কাছে। নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পর বুধবার বিকেল থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে শুরু করেছেন প্রবাসীরা।
25 জানুয়ারির মধ্যে ডাকবক্সে হলুদ খাম জমা দিতে হবে। তবে এখনও অনেক দেশে প্রবাসীদের হাতে ব্যালট পেপার পৌঁছায়নি। বিশেষ করে যেসব প্রবাসীর নিজস্ব পোস্ট বক্স নম্বর নেই, তাদের ডাকমাশুল দিয়ে ব্যালট পেপার সংগ্রহ করতে হচ্ছে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পরেও অনেক প্রবাসীরা এই সঠিক সময়ের মধ্যে পোস্টাল ব্যালট পাচ্ছেন না। সংযুক্ত আরব আমিরাতে প্রত্যেকজন ভোটারের ব্লাড পেপার সংগ্রহ করতে 30 দিরহামের মতো খরচ হচ্ছে। হ্যাঁ না ভোট নিয়েও কিছু প্রোপাগান্ডা চলতেছে। সর্বসম্মতি করেন যে বিষয়গুলোর উপরে একমত হয়েছেন সেই বিষয়গুলোর উপরেই আমরা হ্যাঁ ভোট দিতেছি। এদিকে প্রবাসীদের ব্যালট সংগ্রহ ও ভোটদান নির্বিঘ্নে করতে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলো। কুয়েত ও মালদ্বীপ দূতাবাসে ভোটদানে জনসচেতনতা বৃদ্ধি, পোস্টাল ব্যালট সংগ্রহ ও ভোট প্রদান সংক্রান্ত নির্দেশনা দিতে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। অন্যদিকে ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া থেকে 4000 এবং ইতালি থেকে 1600 ব্যালট ফেরত এসেছে। তবে সবশেষ কতজন প্রবাসী ব্যালট পেপার সংগ্রহ করেছেন এই তথ্য জানাতে পারেননি ইসি। এদিকে দেশ থেকে যারা নিবন্ধন করেছেন তাদের কাছে শীঘ্রই পোস্টাল ব্যালট পাঠানো হবে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। হাইকোর্টের আদেশে নির্বাচন থেকে ছিটকে পড়লেন কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। রিট খারিজ করে ইসির সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্ট। ঋণ খেলাপি ও ভোট ডাকাতদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। জাহিদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এই আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আপিলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন 17 জানুয়ারি হাসনাত আব্দুল্লাহর আপিল গ্রহণ করে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। ইসির আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সি। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ 2 ঘণ্টা শুনানি করে মঞ্জুরুল আহসান মুন্সির রিট খারিজ করে দিয়ে ইসির সিদ্ধান্ত বহাল রাখেন। এর ফলে নির্বাচনের মাঠে থাকার সুযোগ রইল না বিএনপির এই প্রার্থীর। ঋণখেলাপি হয়েও হলফনামায় মিথ্যা তথ্য দেয় হাইকোর্ট প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন। কিন্তু ওনার এফিডেভিট আমরা আদালতকে দেখিয়েছি যে উনি মিথ্যে কথা বলেছেন। উনি আদালতে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন। ফলস স্টেটমেন্টের কারণে ইট কনস্টিটিউটস এ ফ্রড। এই ফ্রডের কারণে উনি কোনো আইনের আশ্রয় পেতে পারেন না। এখন তার প্রার্থিতা বাতিল থাকবে। ওনার একমাত্র রাস্তা আছে, উনি যদি অ্যাপিলেট ডিভিশনে গিয়ে হাইকোর্ট ডিভিশনের অর্ডার সেট অ্যাসাইড করাতে পারেন, তাহলে হয়তো ওনার নমিনেশন পেপার হতে পারে। আদালতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, ঋণখেলাপি ও ভোট ডাকাতদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপি লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দিব। তারা শুধুমাত্র নির্বাচনের সময় তারা মূলত হচ্ছে তারা বিদেশি নাগরিক। অনেকে আছে বিদেশি নাগরিক, শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে, যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায়। ঠিক একইভাবে এই নির্বাচনটা এই ব্যাংক ডাকাতরা শুধুমাত্র তারা এটাকে নেয় শুধুমাত্র একটা মানি মেকিং একটা প্রজেক্ট হিসাবে। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে তেমন কোনো নথিপত্র দাখিল করতে পারেননি রিটকারী, তাই প্রার্থিতা বাতিল করেছে হাইকোর্ট। ডিসেম্বরের 8 তারিখে যদি ডিফল্টার থাকেন তাহলে 29 তারিখে উনি ডিফল্টার হিসাবেই বিবেচিত হবেন। 29 তারিখে ডিফল্টার হিসাবে যেহেতু বিবেচিত হওয়ার কথা, 29 তারিখে ওনার নমিনেশন ডেট সাবমিশনে আইন অনুসারে ইলেকশন কমিশন এটাকে বাতিল করেছে। রিটার্নিং কর্মকর্তা কেন বাতিল করতে পারে নাই? কারণ রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য ছিল না যে উনি ঋণ নিয়েছেন। ঋণখেলাপি অনেকে নির্বাচন করার সুযোগ পেলেও হাইকোর্ট করেও নির্বাচনের দৌড়ে টিকতে পারেননি মঞ্জুরুল আহসান মুন্সি। এই আসনে বিএনপির একজন প্রার্থী ছিলেন তিনি। জাহিদ হাসান, এখন, ঢাকা। জোটগত কারণ ও কেন্দ্রের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রাম 8 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসের। এই আসনে এনসিপি থেকে জোট মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুবাইরুল হাসান আরিফ। বিকেল 3টায় চট্টগ্রাম মহানগরীর জামায়াতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার পক্ষে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নির্বাচনী পরিচালক মোর্শেদুল ইসলাম চৌধুরী। 8 আসনের জামায়াত মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কেন্দ্রীয় নির্দেশে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং জোটের প্রয়োজনে জোটের সাথে সেই সিদ্ধান্ত আপনাদেরকে আজকে অবহিত করা হলো। শহীদদের প্রতি সম্মান জানিয়ে জাতীয় ঐক্যকে মজবুত এবং দৃঢ় করার লক্ষ্যে কেন্দ্রীয় সংগঠনের প্রতি আনুগত্যের নজির স্থাপনের জন্যই আমাদের সকল প্রস্তুতি
সকল পজিটিভ দিক থাকা সত্ত্বেও আমরা আমাদের প্রার্থীকে প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছি, তিনি সেটা মেনে নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 2 আসনে 10 দলীয় জোটের এনসিপির প্রার্থীকে আসন ছাড় দিলেও মনোনয়ন প্রত্যাহার করেনি জামায়াতের প্রার্থী আমজাদ হোসেন। এই আসনে এনসিপির সরওয়ার তুষার জোট মনোনীত প্রার্থী। এর আগে মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করতে যাওয়ার আগেই জেলা জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসেনকে তার বাসায় আটকে দেন দলীয় কর্মী এবং সমর্থকরা। নেতাকর্মীরা জানান, আসনটিতে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আমজাদ হোসেন। জোট গঠনের পর জামায়াত আসনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী মোহাম্মদ গোলাম সরওয়ার তুষার ছেড়ে দেন। এই নিয়ে কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। রাষ্ট্র ক্ষমতার ভারসাম্যের জন্য গণভোটে হ্যাঁ এর পক্ষ নিতে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরিদপুরে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে নেয়ার ক্ষেত্রে যুক্তি তুলে ধরেন উপদেষ্টা। জানান, হ্যাঁ এর বিজয় হলে কোনো একক দল নির্বাচনের সকল সিদ্ধান্ত নিতে পারবে না, দেশে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জসিমউদ্দিন হলে গিয়ে শেষ হয়। বারোটা বিষয়ে আমরা 4টা প্রশ্ন জনগণের সামনে উত্থাপন করব। যদি এই প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁতে সিল মারি, তাহলে যা হবে তা হচ্ছে ক্ষমতায় একটা ভারসাম্য আসবে, জনগণ ক্ষমতায়িত হবে, প্রশাসন জবাব দিতে বাধ্য হবে, কোনো একক দল নির্বাচনে জিতলেও সমস্ত কিছু নির্ধারণ করতে পারে, যেখানে বিরোধী দলের সুনির্দিষ্ট ভালোভাবে সংজ্ঞায়িত ভূমিকা থাকবে। নির্বাচন সংস্কার কমিশন অনেকগুলো বিষয় সংস্কারের জন্য প্রতিবেদন দিয়েছিল। সেখানকার অনেক বিষয় অন্তর্বর্তী সরকার এড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে চট্টগ্রামের সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার বিষয়ে এই বিভাগীয় সংলাপের আয়োজন করে সুজন। সংলাপে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, শুধুমাত্র জুলাই সনদ ঘোষণা হলেই সংস্কার হয়ে যায় না, এজন্য পুরো কাঠামোকে ঢেলে সাজাতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার তা অনেকাংশেই করতে পারেনি। এ সময় সংবিধানে ত্রুটি রয়েছে অভিযোগ করে নির্বাচন নিয়ে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন তিনি। হ্যাবিচুয়াল যারা ডিফল্টার তারা কোনোভাবেই যেন আমাদের নির্বাচনী অঙ্গনে প্রবেশ করতে না পারে, কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ উপেক্ষা করেছে নির্বাচন কমিশন। যেই কাঠামো শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, স্বৈরাচারে পরিণত করেছে, কারো কারো ভাষায় ফ্যাসিস্টে পরিণত করেছে, সেই ব্যবস্থাটা এখনো বিরাজমান। বস্তুত এই ব্যবস্থাটা বিরাজমান বহুদিন থেকেই। আমাদের সংবিধানে গুরুত্বপূর্ণ ত্রুটি আছে। পুরনো রেওয়াজ অনুযায়ী এবারও সিলেট থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে বিএনপি। দীর্ঘ 20 বছর পর বিএনপি চেয়ারম্যান শাহজালাল শাহপরানের পুণ্যভূমিতে আসার খবরে উচ্ছ্বসিত তৃণমূল থেকে শুরু করে নগর এবং জেলা বিএনপির নেতাকর্মীরা। এদিকে তারেক রহমানের নিরাপত্তা প্রদানের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন পর তারেক রহমানের এই সিলেট সফর গণতন্ত্রের পথ সুগম করবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সন্দীপন শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। নির্বাচনকে সামনে রেখে 2 দশক পর ঐতিহাসিক এই সফর ঘিরে সিলেট নগরীতে এখন সাত রব। আর প্রিয় নেতাকে বরণ করতে দলীয় কর্মী সমর্থকরা কেউ এসেছেন ধানের ছড়া হাতে, কেউ বা আবার দলীয় ভ্যানার নিয়ে। সবার চোখে মুখে উৎসবের রং। সিলেট শহরের আনাচে কানাচে প্রত্যন্ত প্রান্তরে একটা সাজ রব শুরু হয়েছে। শুধু সিলেট শহর বললে ভুল হবে, সিলেটের আশপাশের প্রত্যেকটি উপজেলা সদরে কিন্তু ব্যাপক প্রস্তুতি। ইনশাআল্লাহ আমরা আশা করছি অনেক সমাগম হবে এবং অধিক আগ্রহে বসে আছে যে তারেক রহমান আসবে, সবাই ইনশাআল্লাহ উৎসব মুখর পরিবেশে সবাই বরণ করে নিবে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন তারেক রহমান রাতে বিমান যোগে সিলেট পৌঁছাবেন আর বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন সড়ক পথে। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার ও শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারতের পাশাপাশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করার কথাও রয়েছে তারেক রহমানের। এবারের সফর শুধু নির্বাচনী প্রচারণাই নয়,
বরং বিভেদ ভুলে ঐক্যের বার্তা নিয়ে আসছেন তারেক রহমান, বলছেন সিলেট বিএনপির নেতারা। সিলেটের আকাশে বাতাসে প্রতিটি স্তরের সকল পেশাজীবী মানুষ, শ্রেণী পেশার মানুষ সব অধীর আগ্রহে অপেক্ষা করছে তার প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, তার মুখের কথা শোনার জন্য। আগামীকাল সকাল 10টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের বৃহত্তম জনসভায় বক্তব্য রাখবেন। এটি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং যে সারা মানুষের দেখেছি, জনাব তারেক রহমান সাহেবের জন্য আপমন মানুষের যে প্রতীক্ষা দেখেছি, আমাদের বিশ্বাস কালকে স্মরণ করার মতো একটি জনসভা অনুষ্ঠিত হবে। তারেক রহমানের এই সফরে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা তৎপরতা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। যতটুকু নিরাপত্তা করার ব্যবস্থা করার প্রয়োজন আমরা সকল ধরনের বিষয়কে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাটা সাজিয়েছি। বৃহস্পতিবার আলিয়া মাদ্রাসা ময়দানে জনসভা শেষে ফেরার পথে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার 2টি আলাদা জনসভায় বক্তব্য রাখবেন। সন্দীপন শুভ, এখন সিলেট। তারেক রহমানের সফর ঘিরে এই মুহূর্তে কি পরিস্থিতি সেটি জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, 2 দশক পর তারেক রহমান যাচ্ছেন সিলেটে, তার এই সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দেখুন, আসলে আরও কিছুক্ষণ পরেই অর্থাৎ 8:30টার যে ফ্লাইট আছে সেখান থেকেই তারেক রহমান ঢাকা থেকে সিলেটে আসবেন। তো ইতিমধ্যে আসলে তারেক রহমানের নিরাপত্তার জন্য আপনি যেটি বলছেন, আমরা দেখছি যে একদম এয়ারপোর্টের প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেকটা জোরদার করা হয়েছে। অর্থাৎ তিনি প্রথম যেদিন বাংলাদেশে আসেন, বাংলাদেশে আসার পরেই প্রথম ফ্লাইটটি তার অবতরণ করেছিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ঠিক একইভাবে আজকেই একদম প্রবেশ পথ থেকে এয়ারপোর্টের অভ্যন্তরীণ সীমা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যথেষ্ট উপস্থিতি রয়েছে এবং অতিরিক্ত কোনো মানুষ, অর্থাৎ যারা বিদেশগামী যাত্রী আছেন কিংবা ফ্লাইটের যাত্রী আছেন তাদের ছাড়া আর পরিবহন, যারা যে পরিবহন দিয়ে আসছেন সেই পরিবহন ছাড়া অন্য কাউকে আসলে দেয়া হচ্ছে না। নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে এবং সিলেটের যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি বলছেন যে তারেক রহমানের আগমন উপলক্ষে এবং তার জনসভা যেটি আছে আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, সেই সমাবেশ শেষ হওয়ার আগ পর্যন্ত যতটুকু নিরাপত্তা ব্যবস্থার দরকার তারা উপযুক্তভাবেই কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি এর বাইরেও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্বে রয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমানের শ্বশুরবাড়ি হচ্ছে সিলেটে, সুতরাং তার এই আগমন শুধুমাত্র বিএনপির যে নেতাকর্মী তারাই নয়, বরং এর বাইরে সাধারণ মানুষের একটু উৎকণ্ঠা উচ্ছ্বাস আছে যে তারেক রহমান সিলেটে এসে তার সমাবেশের মাধ্যমে কি বলবেন। আজকে যে তার কর্মসূচি রয়েছে, আজকে তিনি এখান থেকে নামবেন, নামার পর তিনি সিলেটের দক্ষিণ সুরমায় অর্থাৎ তার যে শ্বশুরবাড়ি আছে যে এলাকাটি সেখানে তিনি যাবেন। এখান থেকে শেষ করে তিনি রাত 11টার পরে হযরত শাহজালাল এবং হযরত শাহপুরান রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করার কথা রয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটি বলছে। এদিকে বিএনপির নেতাকর্মীরা আসলে সিলেটের যে সমাবেশ আছে অর্থাৎ এই সমাবেশকে ঘিরে তারা বহু আগ থেকেই প্রস্তুতি শুরু করেছেন এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু সিলেট থেকেই বিএনপির আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা শুরু, সেই নির্বাচনী প্রচারণায় তিনি অংশগ্রহণ করতে তিনি এখানে আসছেন। ইতিমধ্যে সিলেট এবং সুনামগঞ্জের যে সকল নেতাকর্মীরা আছেন তারা সিলেট শহরে অবস্থান করছেন। আমরা দেখি যে কোনো রাজনৈতিক নেতাকর্মী যখন এয়ারপোর্টে আসেন তখন এয়ারপোর্টের লোকে লোকারণ্য থাকে। তবে এবার তারেক রহমানের ব্যাপারটি অন্য ইস্যুতে দেখা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে সবচেয়ে বেশি জোরদার করা হচ্ছে। তো এই হচ্ছে আপাতত আমার কাছে তথ্য। পরবর্তী সংবাদে হয়তো বা আরো বিস্তারিত জানাতে পারবো। লাইবা, সিলেট যাচ্ছেন তারেক রহমান, আর তারই খবর জানছিলাম আমরা আমাদের সহকর্মী গোলজার আহমেদের কাছ থেকে। বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সন্ত্রাসবাদ, নাশকতা সহ যে কোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবেলায় সক্ষমতা ও প্রস্তুতি নিশ্চিতে প্রথমবারের মতো অ্যান্টি টেরোরিজম মহড়া করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী দিনে চট্টগ্রাম বন্দরকে নিরাপদ ও ব্যবসা বান্ধব রেখে অপারেশনাল কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। বিস্তারিত দেখুন হাজেরা শিউলির প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দরের 4 নম্বর সার্ভিস জেটি, সামনেই নদীতে দ্রুতবেগে ছুটে যাচ্ছে কোস্টগার্ডের 5টি মেটাল শার্ক। জেটি সংলগ্ন নদীতে একটি জাহাজে চোরা কারবারি ও সন্ত্রাসীদের অনুপ্রবেশের খবর পেয়ে এই অ্যাকশন। টহল টিম কাছে যাওয়ার আগেই জাহাজের ডেকে আগুন জ্বালিয়ে দেয় সন্ত্রাসীরা। এরই মধ্যে বন্দর ও নৌবাহিনীর ফায়ার টিমের সঙ্গে ছুটে আসে ফায়ার সার্ভিসের ইউনিট, যুক্ত হয় নেভি ও বন্দরের টাগবোট।
অল্প সময়ের মধ্যে সব ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এভাবেই চলে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো নিরাপত্তা হুমকি মোকাবেলায় বন্দরের সক্ষমতা যাচাইয়ে অ্যান্টি টেরোরিজম মহড়া পরিদর্শন করে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলেন, সফল মহড়ার মাধ্যমে আইএসপিএস কমপ্লায়েন্ট বন্দর হিসেবে অবস্থান আরও সুদৃঢ় হলো। সকল সংস্থার সমন্বয়ে আমরা এই ডিলটা করলাম। এটা আমাদের মধ্যে অর্গানাইজেশনাল একটা হলো, এক্সারসাইজ হলো, এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোলের একটা বিষয় হলো, এবং রিসোর্স যে মোবিলাইজেশন, যাতে এই ধরনের যদি কোনো থ্রেট আসে তাহলে আমরা কুইকলি কীভাবে রেসপন্ড করতে পারি, সেটাই আজকে এই মহড়াটা করা হলো। আমি মনে করি এটার মাধ্যমে আমাদের যে বন্দরের যে সিকিউরিটি সিচুয়েশন 24/7 যেটা মেনটেন করতেছে আমরা, এটা এখন গ্যাপলেস হবে, এবং ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট যেটা সেটাও কমপ্লায়েন্ট হলো। মহড়ায় মোট 8টি দৃশ্যপটের অবতারণা হয়। এর মধ্যে মপ তৈরি করে 2 ভুয়া অনুপ্রবেশকারীকে ছাড়িয়ে নিতে বন্দরের গেটে হামলা, বন্দরের ইয়ার্ডে ডিটিএম অফিসের সামনে আগুন, একের পর এক সাজানো মহড়ায় অংশ নেয় বন্দরের নিরাপত্তা বিভাগ, ফায়ার ইউনিট, নেভি ও বন্দরের টাগবোট সহ সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্য। সব সংস্থার পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে যে কোনো নিরাপত্তা হুমকি মোকাবেলায় বন্দরের সক্ষমতা বাড়াতে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে কর্তৃপক্ষ। আপৎকালীন সময়ে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের ভিতরে সুন্দর কোঅর্ডিনেশন থাকে, এবং আপৎকালীন ম্যানেজমেন্ট যেন আমরা সুন্দরভাবে করতে পারি, সেটাই আমাদের আজকের এক্সারসাইজের মূল উদ্দেশ্য। আমরা আশা করি একটা মিনিংফুল এবং একটা কার্যকরী এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারবো, যাতে আগামী দিনগুলোতে চট্টগ্রাম বন্দরকে আমরা অত্যন্ত নিরাপদ এবং ব্যবসা বান্ধব যেভাবে এখন আছে সেটা কন্টিনিউ করতে পারি। ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি কোড আইএসপিএস বাস্তবায়নে প্রতি বছর মহড়া হলেও প্রথমবারের মতো অ্যান্টি টেরোরিজম মহড়া করল বন্দর। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। 1 মাস 20 দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানি অনুমতি পাওয়ার 3 দিনের মাথায় চাল আমদানি শুরু করে আমদানিকারকরা। দুপুরে ভারত থেকে ডিপি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের 2টি চাল বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। 2টি ট্রাকে 77 টন কাটারি ভোগ চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চাল $450 শুল্কায়ন করা হচ্ছে, আর বন্দরে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে, যা বর্তমান দেশের বাজারের তুলনায় কেজিতে 5 টাকা কম দামে বিক্রি হচ্ছে। এর আগে গেল বছরের 30 নভেম্বর সবশেষ চাল আমদানি হয়েছিল এই বন্দরে। লক্ষ্মীপুর কারাগারে আবুল বাশার নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। তিনি একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। আবুল বাশার সকালে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা। 15 জানুয়ারি চন্দ্রগঞ্জ থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হন তিনি। পুলিশ জানায়, আবুল বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। চুয়াডাঙ্গার দামুর হুদায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় 840 বোতল মাদক উদ্ধার করা হয়। বুধবার সকালে দামুর হুদা উপজেলার জগন্নাথপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হল রাজবাড়ী জেলার বিনোদপুর গ্রামের কিয়ামউদ্দিন মল্লিকের ছেলে শহীদুল ইসলাম এবং একই জেলার লক্ষ্মীকুল গ্রামের জব্বার সর্দারের ছেলে সাইদুর সরকার। পুলিশ সুপার জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দামুরহুদা উপজেলার জগন্নাথপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক এবং একটি প্রাইভেট কার সহ 2 মাদক কারবারিকে আটক করে পুলিশ। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সাভারের নামাবাজার এলাকায় বেদেপল্লীতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। দুপুরে সাভার পৌর এলাকার বেদেপল্লীতে এই অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা,
নগদ টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও হাতে নাতে আটক করা হয় 2 নারী সহ 3 জন মাদক ব্যবসায়ীকে। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথ বাহিনী জানায়, বেদেপল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন তারা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মানিকগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত এবং সরকার নির্ধারিত দামের তুলনায় বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুর 3টার দিকে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে দণ্ডপ্রাপ্ত হন খান ট্রেডার্সের মালিক লিটন। অভিযানের সময় তার বাড়ির নিচতলা থেকে 204টি খালি এলপিজি সিলিন্ডার এবং 34টি গ্যাস ভর্তি সিলিন্ডার জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 40 ধারায় তাকে 50,000 টাকা জরিমানা করা হয়। এই ব্যবসায়ী যিনি এটা করছেন ওনার কোনো ধরনের লাইসেন্স নাই, শুধু একটা ট্রেড লাইসেন্স দিয়ে এই ঝুঁকিপূর্ণ এই বিজনেসটা কিন্তু উনি করছেন। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই গ্যাসটা উনি কিনে এনে এটা কিন্তু কোনো ধরনের দোকানের সাইনবোর্ডও নাই, উনি শুধুমাত্র ফোন কল দিয়ে এই গ্যাসগুলো সরবরাহ করছেন অতিরিক্ত দামে। নারায়ণগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সদর থানাধীন গোপনগর এলাকায় প্লাস্টিক সাইন বিডি নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। মধ্যরাতে লাগা আগুন প্রায় 4 ঘন্টার চেষ্টায় সকাল 6টায় নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 3টি স্টেশনের 7টি ইউনিট কাজ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেয়। কারখানাটিতে দাহ্য প্লাস্টিকজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শাকসু নির্বাচন বন্ধের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচনের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নেতারা। বক্তারা বলেন, বিগত ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের কাছে পরাজিত হয়ে ছাত্রদল শাকসু নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করছে। এ সময় অবিলম্বে শাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান বক্তারা। টাঙ্গাইলের কালীহাতিতে রেল লাইনে ভাঙন দেখা দিয়েছে। সে কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে উত্তরাঞ্চলগামী ট্রেন। বুধবার সকালে উপজেলার সল্লা এলাকার 116 নম্বর ব্রিজের ওপর রেল লাইন ভাঙন ধরা পড়ে। স্থানীয়রা জানান, সকালে একটি ট্রেন যাওয়ার সময় বিকট শব্দ হলে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি বুঝতে পেরে রেলওয়েকে খবর দেন। রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে পুরনো পদ্ধতিতে রেল চলাচল ব্যবস্থা করেন। পরে অন্য স্থান থেকে রেল লাইন এনে ক্ষতিগ্রস্ত অংশ খুলে মেরামতের কাজ শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ হবে এবং বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই। বগুড়ার গাবতলীতে শিক্ষার্থী সংকটে ভুগছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খাতা কলমের শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা 10 জন হলেও শ্রেণীকক্ষে উপস্থিত নেই একজনও। এছাড়া বাবা মেয়ে মিলে বিদ্যালয়ের শিক্ষক 4 জন। তারা আসেন ইচ্ছে মতো। এসব বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা একাধিকবার কারণ দর্শানোর পদক্ষেপ নিলেও তোয়াক্কা করেননি প্রধান শিক্ষক। মাজেদুর রহমানের প্রতিবেদন এবং ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বগুড়ার গাবতলীর বটিয়াভাঙ্গা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষে উপস্থিত নেই কোনো শিক্ষার্থী। ক্লাসের পরিবেশ দেখে মনে হবে হয়তো কোনো ছুটির দিন, তবে প্রকৃত চিত্র 36 বছর পুরনো এই বিদ্যালয়ে নেই কোনো শিক্ষার্থী। শ্রেণীকক্ষের বোর্ডে উপস্থিতি হিসেব অনুযায়ী সব মিলে বিদ্যালয় শিক্ষার্থী রয়েছে 10 জন আর শিক্ষক শিক্ষিকা 4 জন। বিদ্যালয় ভবন, ওয়াশ ব্লক, শিক্ষক সংখ্যা সব ঠিক থাকলেও বিদ্যালয়ে শিক্ষার্থী নেই। তাই প্রধান শিক্ষক সহ সবাই আসেন নিজের ইচ্ছে মতো। স্থানীয়ভাবে প্রভাবশালী প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস না করলেও তিনি স্বীকার করেন শিক্ষার্থীর সংকটের কথা। বলেন, শিক্ষার্থী টানতে বিনামূল্যে খাতা কলম, পরীক্ষার ফি মওকুফ সহ স্কুল ড্রেস বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজে আসছে না কিছুই। পরীক্ষার ফি ইন টোটাল মাফ করে দিছে।
পরীক্ষার কোনো ফি নিব না। আর এবারকে স্কুল ড্রেসটা আমি হেডমাস্টার আমার নিজের পকেট থেকে আমি টাকা দিয়ে ওদের বানিয়ে দেবো। এই ওয়ার্ড এলাকার মা সমাবেশ করছি, অভিভাবক সমাবেশ করছি, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছিল। সেখান থেকে আমি বলছি যে যতটুকু পারি আমার এলাকার ছাত্রদের জন্য আমি অনেক কিছু করব। জেলা শিক্ষা অফিসার বলছেন, শিক্ষার্থী সংকট, বিদ্যালয়ে ব্যয়ের হিসাব না দেওয়া, অভিভাবক সমাবেশ না করা সহ মোট 10টি অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষককে কৈফিয়ত তলব করেছি। তার জবাব পাওয়ার পর জবাব সন্তোষজনক না হয় এটা আমরা বিভাগীয় মামলার জন্য উপপরিচালক প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগ রাজশাহী মহোদয়ের নিকট প্রতিবেদন প্রেরণ করেছি। যতদূর জানি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়েছে। বর্তমান বিভাগীয় মামলার রায় প্রক্রিয়াধীন। 1990 সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়ে কোটি টাকা খরচ হলেও ছড়ায়নি শিক্ষার আলো। শিক্ষার্থী ভর্তিতে সচেতন হয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। মাজিদুর রহমান, এখন বগুড়া। চলমান শীতে চাঁদপুরের আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েছে দ্বিগুণেরও বেশি। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর বাড়তি চাপ সামাল দিতে 24 ঘন্টায় সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে রোটা ভাইরাস সংক্রমণ এড়াতে শীতে শিশুদের বিশেষ যত্নের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তালহা জুবাইরের প্রতিবেদন। হাসপাতালের বারান্দা জুড়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের দীর্ঘ সারি। প্রতিদিন শত শত রোগী ভিড় করছেন এখানে, যাদের বেশিরভাগই 5 বছরের কম বয়সী শিশু। 1.5 বছরের শিশু আরহামকে নিয়ে হাসপাতালে মা আইনিন নাহার। 5 দিন আগে প্রথমে বমি, এরপর শুরু হয় তীব্র ডায়রিয়া। প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় নোয়াখালী থেকে শিশুকে নিয়ে চাঁদপুরের আইসিডিডিআরবি হাসপাতালে ছুটে আসেন তিনি। বমির সাথে সাথে এরপরে একদিন পর থেকে পাতলা পায়খানা, গায়ের জ্বর। আমি স্থানীয়ভাবে আপনার ট্রিটমেন্ট নেওয়া শুরু করছিলাম। বাচ্চাটা যে একদম নিস্তেজ হয়ে গেছিল, বাট আমি ওখানে আসলে কোনো আশারও কোনো ফল পাই নাই। আইনিন নাহারের মতো শত শত মানুষ প্রতিদিন রোগী নিয়ে ভিড় করছেন এই হাসপাতালে। শীতের প্রকোপ বাড়ার পাশাপাশি ডায়রিয়ায় সংক্রমণও বেড়েছে কয়েক গুণ, যার বড় ভুক্তভোগী শিশুরা। চান্দিনা ডাক্তার দেখাচ্ছি, চিকিৎসা করছি, এরপরে এটার ভালো হইতেছে না, এখন আমরা এদিকে আনছি। ঠান্ডা কাশি, তারপর হলো জ্বর। আজকে 4-5 দিন যাবত মানে পাতলা পায়খানা, মানে কমে না, দিন রাত হতে থাকে। 4 দিন ধরে মানে ঘুমিকর্তা দিত ওষুধ খাইছি, সারা রাত্রে বেশি দেখে নিয়ে আসছি। শীতকালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। সীমাবদ্ধতার মধ্যেও সেবা কার্যক্রম অব্যাহত রাখার আপ্রাণ চেষ্টা করছেন তারা। প্রতি বছর শীত এলে শিশুদের ডায়রিয়া প্রকোপ বেড়ে যায়। এটা সাধারণত একটি ভাইরাল ডায়রিয়া, এটা আমরা রোটা ভাইরাল ডায়রিয়া বলি। আমাদের স্বাভাবিক সময় যেখানে প্রতিদিন গড়ে 100 রোগী ভর্তি হয়, এই সময়টা 2-3 গুণ বেড়ে যায়। মূল চিকিৎসা হলো বাচ্চাদের যাতে পানি শূন্যতা না হয়, পানি শূন্যতাটা ঠেকানোর জন্য বাচ্চাদেরকে প্রতিবার পাতলা পায়খানার পর আমরা বলি তাদের ওজন অনুযায়ী যত কেজি ওজন তত চামচ খাবার স্যালাইন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার 35টি উপজেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। 100 শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে প্রায় 250 রোগী। স্বাভাবিক সময়ের তুলনায় যা দ্বিগুণেরও বেশি। ডায়রিয়া যেহেতু খাবার এবং পানিবাহিত রোগ, সেজন্য অবশ্যই বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি পান করতে হবে। এর সাথে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা, এটা খুবই জরুরি। গেল 1.5 মাসে আইসিডিডিআরবিতে চিকিৎসা নিয়েছেন প্রায় 11,000 রোগী। এদের মধ্যে 85 ভাগই 5 বছরের কম বয়সী শিশু। তালহা জুবাইর, এখন চাঁদপুর। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচার। পোস্টালে ভোট দিচ্ছেন প্রবাসীরা। নির্বাচনে অযোগ্যই থাকছেন বিএনপির মঞ্জুরুল। 2 দশক পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে হযরত শাহজালালের মাজার জিয়ারত পর কাল থেকে শুরু ভোটের প্রচার। দলীয় সিদ্ধান্তে চট্টগ্রাম 8 আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী নাসের। নরসিংদী 2 আসনে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন আমজাদ হোসেন।
নিরাপত্তা হুমকি মোকাবেলায় সক্ষমতা ও প্রস্তুতি নিশ্চিতে চট্টগ্রাম বন্দরে অ্যান্টি টেরোরিজম মহড়া। আগামী দিনে নিরাপদ ব্যবসা বান্ধব বন্দর তৈরির আশ্বাস চেয়ারম্যানের। এবং 1.5 মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 77 টন চাল আমদানি। দেশের বাজারের তুলনায় 5 টাকা কমে বন্দরে 65 টাকায় বিক্রি। দর্শক, আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।